যশোরে ৬ জনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত। দেশে একদিনে আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,২৮৫ রোগী। আন্তজেলা বাস বন্ধ, ফেরিতে যাত্রী পারাপারে কড়াকড়ির পরও থামছে না ঈদযাত্রা। ঘাটে হাজারো মানুষ, মহাসড়কে যানবাহনের চাপ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন চাকরি পাওয়া ১৩৭ জনের নিয়োগ স্থগিত, তদন্ত প্রতিবেদন পাবার পর সিদ্ধান্ত। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে শনাক্ত হয়েছে করোনার ভারতীয় ধরন। ৮ নমুনা পরীক্ষায় ৬টিতেই পাওয়া গেছে এই ভ্যারিয়েন্ট। এর মধ্যে ২টি ডাবল মিউটেন্ট ভাইরাস, যাকে বিপজ্জনক বলছেন অণুজীব বিজ্ঞানীরা। আক্রান্তরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার ভারত থেকে বেনাপোল হয়ে দেশে আসেন ৮ জন। তাদের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়। এদের ২ জনের মধ্যে পাওয়া গেছে ভারতীয় ভ্যারিয়েন্ট ও ডাবল মিউট্যান্ট। এর আগে ঢাকা ও যশোর থেকে সংগ্রহ করা নমুনায় আরও ৪ জনের করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। আক্রান্তদের সবাই ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে দেশে আসেন। তাদের সবাইকে রাখা হয়েছে আইসোলেশনে। আইডিসিআর এর তথ্য মতে তারা ৬টির মধ্যে পজিটিভ পেয়েছে। যেই ৬টির মধ্যে আসলে ৪টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে আর ২টি কনফার্ম, এবং যশোর বিজ্ঞান প্রযুক্তিও বিশ্ববিদ্যালয় তারাও একই রকম রেজাল্ট পেয়েছে। যারা তাদের সংস্পর্শে এসেছিল এরকম বা তাদের উপসর্গ আছে কিনা সেই সব বিষয় নিয়ে এটা পরবর্তীতে বাড়তে পারে যদি আমরা না সতর্ক হই। দেশে ভারতীয় ধরনটি এমন সময় শনাক্ত হলো যখন হাজারো মানুষ স্বাস্থ্যবিধি না মেনে গ্রামে ফিরছেন। ঈদের কেনাকাটায় মার্কেটগুলোতে পা ফেলার জায়গা নেই। বিষয়টিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের যে উদ্বিগ্নতার বিষয় তা না, এটা সবারই উদ্বিগ্ন হওয়ার বিষয় যে এইভাবে আসলে আমাদের চলাফেরা করা উচিত না। যেই মানুষটা মৃত্যুবরণ করবে সেই মানুষটা আপনার পরিবারের মানুষ, কাজে আপনারই আগে উদ্বিগ্ন হওয়া উচিত যেন আমি এই সংক্রমিত না হই, আমি আমাকে সংক্রমিত না করি এবং আমার পরিবারকে সংক্রমিত না করি। ভারতীয় ধরনকে বলা হচ্ছে অধিক সংক্রমণশীল। এরই মধ্যে ২২ দেশে ছড়িয়েছে এই ধরন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৬ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় সংক্রমণ আতঙ্কে ভুগছে যশোরবাসী। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সদর হাসপাতালের নমুনা পরীক্ষায় এই ধরনটি শনাক্ত হয়। এখন হাসপাতালটিতে চিকিৎসাধীন আছে ১৬ জন করোনা রোগী। যেই ৬টির মধ্যে আসলে ৪টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে আর ২টি কনফার্ম, এবং যশোর বিজ্ঞান প্রযুক্তিও। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যশোরে ভারত ফেরতদের মধ্যে ৬ জনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। সংক্রমিত না হই, আমি আমাকে সংক্রমিত না করি। এবং যশোর জেলা প্রশাসন জানিয়েছে, ২৬ এপ্রিল সীমান্ত বন্ধ করার পর ৭ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ২,৪৭৯ জন। ভারত ফেরত করোনা রোগীদের নমুনা আইইডিসিআর ও জবিপ্রবি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানেই ভারতীয় ধরন শনাক্ত হয়ে থাকতে পারে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এটা কোথাকার স্যাম্পল গেছে, কার স্যাম্পল গেছে, কোন রোগীর কোন জায়গা থেকে গেছে আমরা কিছুই জানি না। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন, যশোর সদর হাসপাতাল থেকে আসা ১৬টি নমুনার মধ্যে ২টিতে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। যে ভারতীয় ভ্যারিয়েন্ট যেটা 617.2, এই ভ্যারিয়েন্টটা ২ জনের মধ্যে আছে। গভর্নমেন্ট সরকারকে এবং এখানকার হসপিটাল যে প্রধান আছেন তাদেরকে সবাইকে আমরা নোটিশ করি। ভারত থেকে দেশে ফেরা সবাইকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইন করা হচ্ছে। যশোর জেলায় বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১১৫৭ জন, আর বাকি ১১১৬ জন আছেন নড়াইল, ঝিনাইদহ, খুলনা ও সাতক্ষীরায়। এদিকে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় সংক্রমণ আতঙ্কে ভুগছেন যশোরবাসী। যারা ভারত থেকে আসছে তাদের তো আত্মীয় স্বজন আসছে, যে আশপাশের লোকজন যাচ্ছে, তারা যদি না যায়, শুধু ওদের স্বাস্থ্যকর্মীরা থাকে, তাহলে কোনো সমস্যা হয় না। আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করছে বা তাদের সেবা যত্ন করছে, তারা বাইরে যেতে আসছে, ঘুরে বেড়াচ্ছে, কোনো নিয়ম নীতি নাই। এটা নিয়ে আসলে আমরা যশোরবাসী খুবই আতঙ্কিত। যশোর সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৬ ভারত ফেরত করোনা রোগী।
আর এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 6 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী পরিচালক অধ্যাপক ডক্টর ইকবাল কবির জাহিদ। স্বাগত ইকবাল কবির জাহিদ। জানতে চাই যে আসলে যেই পরীক্ষাগুলি হয়েছে সেখানে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলা হচ্ছে, ভারতীয় ভ্যারিয়েন্টটা বাংলাদেশে যেহেতু শনাক্ত হয়েছে, এই মুহূর্তে কি করণীয় আছে, আর যারা এখন চিকিৎসাধীন আছে তাদেরকে কিভাবে পর্যবেক্ষণ রাখা উচিত? ধন্যবাদ। আমরা যে ভ্যারিয়েন্টটি পেয়েছি সেই ভ্যারিয়েন্টটি B1.6172। আপনারা জানেন ইন্ডিয়ায় 3টি ডাবল মিউট্যান্টের মধ্যে এটি একটি মিউট্যান্ট, এবং মহারাষ্ট্রে এই মিউট্যান্টটি প্রায় 50% মানুষের মধ্যে ছড়িয়েছে। এবং এই মিউট্যান্টের কারণে যেটি হয় যে সহজে তারা, যারা ভ্যাকসিনেটেড বা নন ভ্যাকসিনেটেড, সকল মানুষের শরীরের মধ্যে ভ্যাকসিনেটেড অ্যান্টিবডি থাকলেও ছড়িয়ে যেতে পারে। এছাড়া ইন্ডিয়ার অন্যান্য জায়গায়ও 5 থেকে 10 ভাগ মানুষের মধ্যে এই ভ্যারিয়েন্টটি আছে, এবং এই ভ্যারিয়েন্টটি সর্বপ্রথম ডিসেম্বরের 2020 সালে ইন্ডিয়াতে হয়। সুতরাং আমাদের যেহেতু চারপাশে ইন্ডিয়ান এর সীমান্তবর্তী এলাকা, ফলে আমাদের উচিত এই সমস্ত জায়গায় যে সমস্ত রোগী পজিটিভ নিয়ে আসবে তাদেরকে আইসোলেশনে রাখা, এবং কমপক্ষে পরপর 2 বার নেগেটিভ হওয়া সাপেক্ষে তাদের আইসোলেশন থেকে যেতে দেওয়া। ডক্টর ইকবাল কবির, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কারণ এই মুহূর্তে ইন্ডিয়ার এই রোগের যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, কিন্তু একই সঙ্গে বিশেষজ্ঞদের মধ্যে এটিও একটা মত আছে যে এটি সাউথ আফ্রিকান বা ইউকে ভ্যারিয়েন্টের চেয়ে যে খুব বেশি ডেডলি সেরকম না। এখানে ইন্ডিয়াতে এই অবস্থার জন্য তাদের ম্যানেজমেন্ট এবং রাষ্ট্রীয়ভাবে যেসব কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া দরকার সেগুলিতেও কিছু গাফিলতি ছিল। জানতে চাই যে এই ব্যাপারে কি ধরনের তথ্য আছে আপনার? অবশ্যই আপনি যেটা বলছেন, প্রথম বিষয় যে কতটুকু মিক্সড, কতটুকু মানুষ মেলামেশা করছে, সেটি তো অবশ্যই ব্যাপার। কিন্তু এই যে ভ্যারিয়েন্টটার মধ্যে L452R যে পজিশনটা মিউট্যান্ট, এইটার কারণে 20 ভাগ সংক্রমণের হার বেড়ে যায়, অর্থাৎ 20 ভাগ অন্যদের তুলনায় 20 ভাগ বেশি সংক্রমিত হতে পারে। সুতরাং কিন্তু অবশ্যই এই বিষয়টা আগে সত্যি যে মানুষ যদি কম মেলামেশা করে তাহলে ওভারঅল তো অবশ্যই কমবে, কিন্তু যদি একই লেভেলে থাকে তাহলে অন্য ভ্যারিয়েন্টের তুলনায় এই ভ্যারিয়েন্টের সংক্রমণের হার হলো 20 ভাগ বেশি। মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক আছে অবশ্যই ইন্ডিয়া এবং নেপালে যেরকম অবস্থা আমরা দেখছি, কিন্তু আবার একই সঙ্গে অনেক মানুষকেই দেখছি নির্ভয়ে রাস্তাঘাটে চলাচল করছে। শপিং সেন্টারগুলো এখনও অনেক রাত, আমরা কিছুক্ষণ আগেও আমাদের প্রতিবেদকের সঙ্গে কথা বলেছি, দেখেছি যে সেখানে আসলে মানুষের ব্যাপক ভিড়। ফলে এই দুই রকম চিত্রই কিন্তু আমরা পাচ্ছি। কেউ কেউ আতঙ্কিত হচ্ছেন, কেউ কেউ একেবারেই কেয়ার করছেন না। দুটোর একটাই নিশ্চয়ই কাম্য না। না, অবশ্যই দুটো কাম্য না। আরেকটা কথা বলি যে যতগুলো ফ্যাক্টরের জন্য করোনা বৃদ্ধি হয়, সেখানে করোনার টাইপটা একটি। এছাড়াও বিভিন্ন আপনার বিজ্ঞানীরা অলরেডি পেয়েছেন, ভ্যাকসিন একটা ফ্যাক্টর, আপনার ইমিউনিটি একটা ফ্যাক্টর, ভিটামিন ডি একটা ফ্যাক্টর, অন্যান্য আপনি কি ধরনের খাবার খাচ্ছেন সেটিও একটা ফ্যাক্টর। আবার প্রতিটা দেশের মানুষের ব্যক্তিগত ইমিউনিটি কিন্তু আলাদা। যে কথাটা একটু আগেও বললাম যে এটি মহারাষ্ট্রে 50 ভাগ ছড়ালেও অন্যান্য রাজ্যে ছড়িয়েছে মাত্র 5 থেকে 10 ভাগ। সুতরাং ব্যক্তিগত ইমিউনিটিটা ইম্পর্টেন্ট, এবং সর্বোপরি মাস্কটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। কেউ ভ্যাকসিন নিয়ে ভাবছে আমার আর এটা ছড়াবে না, গ্রামের দিকে ভাবছে ছড়াবে না। সুতরাং এটি নিয়ে আতঙ্কিত হওয়া না, বরং যতগুলো প্রতিরোধ ব্যবস্থা আছে সেইগুলোকে আমরা নিতে বলি। সীমান্তগুলোতে আমরা সবসময় একটা নিরাপদ রাখতে বলতে চাই, কারণ তাহলে আমরা পারবো যে ইন্ডিয়া থেকে ভ্যারিয়েন্ট যাতে আমাদের দেশে না ঢোকে। এটি তো অবশ্যই আমাদের কাম্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনার ভারতীয় ধরনটির নাম B1617। বলা হচ্ছে এটি যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা ও ব্রাজিলের ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন এটি মানুষের শরীরে অ্যান্টিবডি এড়িয়ে যেতে পারে। এরই মধ্যে বাংলাদেশ সহ 22টি দেশে শনাক্ত হয়েছে এ ধরন। The ones we see in movies.
মিউটেশন ঘটিয়ে রূপ বদল করা যে কোনো ভাইরাসেরই বৈশিষ্ট্য, এর মাধ্যমেই তৈরি হয় একই ভাইরাসের নানা ধরন। যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা, ব্রাজিলের পর ভারতে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন। এর নাম দেয়া হয়েছে B.1.617। এটি শনাক্ত হয় অক্টোবরে। মহারাষ্ট্রে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩৬১টি নমুনা পরীক্ষায় ২২০টিতে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়। এরই মধ্যে ছড়িয়েছে বিশ্বের ২২টি দেশে। যুক্তরাষ্ট্রের লুজিয়ানা স্টেট বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট জেরেমি কামেল জানান, ভারতীয় ধরনটি ইমিউন সিস্টেমের অ্যান্টিবডি খুব কৌশলে এড়িয়ে যেতে পারে। এর সাথে একমত পোষণ করেছেন আরও অনেক গবেষক। তবে ভাইরাসটি কত দ্রুত ছড়ায় তা সুনির্দিষ্ট প্রমাণ এখনও মেলেনি। গবেষকরা বলছেন, এটি নিশ্চিত হতে যতটা নমুনা পরীক্ষা হওয়া প্রয়োজন, ভারতে এখনও তা হয়নি। বারবার ধরন বদল করায় করোনার টিকার কার্যকারিতা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে বিজ্ঞানীরা মনে করেন, এরই মধ্যে যেসব টিকা আবিষ্কার হয়েছে করোনার নতুন ধরন মোকাবিলায় তা যথেষ্ট কার্যকর। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১,২৮২ জন। গত ৭ সপ্তাহে যা দেশে একদিনে সর্বনিম্ন শনাক্ত। এর আগে গত ১৪ মার্চ শনাক্ত হয়েছিল ১,১৫৯ জন রোগী। শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৪৩টি ল্যাবে ১৪,৭০৩ নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮.৭৪%। আগের দিন এই হার ছিল ৯.৮৯%। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হল ৭,৭২,১২৭ জনের। করোনায় ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৬ এবং নারী ১৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি দাঁড়ালো ১১,৮৭৮ জনে। করোনা শনাক্তের হার কিছুটা কমলেও ঈদে বাড়তিমুখী মানুষের ঢল এবং শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের কারণে সংক্রমণ আবারও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। দেশের ভিতরের যে অবস্থা, সাথে সীমান্ত অঞ্চলের যে অবস্থা, দুই মিলে কিন্তু ঈদের পরে আমরা একটা ভয়াবহ দুর্যোগের দিকে চলে যেতে পারি। এই জায়গায় থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, আমাদের মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, ভিড় এড়িয়ে চলা, সেটি শপিং মল হোক অথবা পরিবহন হোক, এবং টিকা, এই তিনের সমন্বয় ব্যতিরেকে কিন্তু করোনার মতো এরকম একটি ঘাতক দানবের হাত থেকে রক্ষা পাওয়া অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২,৪৯২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৭,০৬,৮৩৩ জনে। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাত্রী পারাপার বন্ধের সরকারি ঘোষণার পরও ফেরিঘাটগুলোতে ভিড় করছেন হাজারো মানুষ। প্রচুর মানুষের ভিড়ে জরুরি সেবার আওতায় গাড়ি পারাপারের সময় ফেরিতে উঠতে গেলে যাত্রীদের উপর চড়াও হয় পুলিশ। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে বাড়ি ফেরা মানুষের চাপ। শনিবার সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ভিড় ঈদ করতে বাড়ি যাওয়া মানুষের। গন্তব্যে পৌঁছানো নিয়েও রয়েছে শঙ্কা। তারপরও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে করোনার সংক্রমণের ঝুঁকি নিয়ে এভাবেই উঠছেন ফেরিতে। তবে ঘাট এলাকায় কোনো যানবাহন ঢুকতে দেয়নি পুলিশ। এতে কয়েক কিলোমিটার হেঁটেই ফেরিঘাটে যেতে হচ্ছে যাত্রীদের। এই অবস্থায় শিমুলিয়া ঘাট থেকে যখনই জরুরি সেবার আওতায় কোনো ফেরি ছেড়ে যাচ্ছে, তখনই তাতে হুড়োহুড়ি করে উঠে পড়ছেন যাত্রীরা। আমাদের আটকাই দিত, যাত্রাবাড়ি থেকে আটকাই দিত, তো আমরা আসতাম না। ডেলিভারি অবস্থা, মাওয়ার অফার যাইতে হবে ইমার্জেন্সি, এখন কিভাবে যাবে? শিমুলিয়া বাংলা বাজার রুটে কোনো ফেরি চলাচল করবে না। এজন্য যাত্রী এবং গাড়ি যাদের আছে তাদেরকে আমরা বলবো বিকল্প পথে যাওয়ার জন্য। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও গাড়ির দীর্ঘ সারি। অনেকেই জানতেন না জরুরি প্রয়োজন ছাড়া ফেরি পারাপার বন্ধ। হঠাৎ বন্ধের ঘোষণায় শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগীদের নিয়ে ভোগান্তি আরও বেড়েছে। অনেক মানুষের জন্য ফেরি পল্টনে ভিড়াতেও বেগ পেতে হচ্ছে বিআইডব্লিউটিসিকে। সরকার এরকম কোনো ঘোষণা দিত তাহলে আমরা হয়তো আসতাম না। এখন এই বাচ্চা নিয়ে আসছে রোজা রেখে, এখন তো আমাদের অনেক কষ্ট হচ্ছে। ডেড বডি গাড়ি অ্যাম্বুলেন্স সকাল 7টা 8টার সময় আসছে। আমরা তাদেরকে যাত্রীর জন্য চাপের জন্য আমরা পার করতে পারিনি। এখন এই যাত্রীগুলো দিকে কনভার্ট করে, ডাইভার্ট করে আমরা তারপর এই অ্যাম্বুলেন্স উঠে। এদিকে ঈদ করতে বাড়ি যাওয়ার জন্য ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কেও চাপ বেড়েছে বিভিন্ন পরিবহনে। নির্দেশ অমান্য করে চলছে দূরপাল্লার বাসও। গাড়ি ঘোড়া নাই, যার কারণে জোর করে উঠছে। আপনি যাত্রীর কাছে শোনেন, আমরা একটা যাত্রীও নেই। গাবতলীর থেকে আসছি, 8 জন নিয়ে আসছি, রাজশাহী যাবে। করোনার ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে পণ্যবাহী ট্রাক ও মাছের গাড়িতে উঠেছেন অনেকেই।
সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফেরিঘাটের পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আবারও জানতে চাই এই মুহূর্তে কি অবস্থা, রাতের যে ফেরিগুলি সেগুলিতে আসলে মানুষ কতটা ভিড় করেছেন এবং এই মুহূর্তে দুই পারেই যানবাহন খুব বেশি আছে কিনা, মানে ওপার থেকেও কোনো যাত্রীবাহী যান চলাচল করছে কিনা আর এই পার থেকেও মানুষ সাধারণ অন্য গাড়ি ব্যবহার করে ঘাটের দিকে যাচ্ছে কিনা? যানবাহন বলতে গেলে বাস যেহেতু চলছে না, সেই কারণেই এখানে যেটি দেখা যাচ্ছে যে যখনই একটি ফেরি এসে ভিড়ছে অথবা একটি ফেরি এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি যে ফেরি থেকে মূলত জরুরি পণ্যের যানবাহন যেমন ট্রাক বা জরুরি পণ্যবাহী অন্যান্য যে বাহনগুলো সেগুলো আসার কথা ছিল, এমনকি অ্যাম্বুলেন্স অর্থাৎ চিকিৎসা সেবায় ব্যবহৃত যে যানবাহন সেগুলো এখান দিয়ে পারাপার হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যখনই দেখছি যে একটি ফেরি এসে এখানে ভিড়ছে বা ফেরি এখান থেকে ছেড়ে যাচ্ছে, তখনই সেই সমস্ত যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, এমনকি পায়ে হেঁটে অনেক লোক প্রতিটি ফেরিতেই তারা পারাপার হচ্ছেন। এবং এমনকি তারা এখানে যেভাবে আসছেন, আমরা এর আগে যখন পাটুরিয়া ঘাটে আসি তখন আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে পাটুরিয়া ঘাট থেকে 7 কিলোমিটার দূরে 3টি এই তল্লাশি চৌকির মাধ্যমে এখানে যাতে যাত্রীরা না আসতে পারে সেই বিষয়টি আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেখানে যাত্রীরা নেমে গিয়ে পরবর্তীতে পায়ে হেঁটে কিংবা অন্যান্য যানবাহন, বিভিন্ন গাড়ি তারা চুক্তিতে নিয়ে অথবা মোটরসাইকেলে করে এই ঘাটে এসে পৌঁছচ্ছেন এবং অনেকেই আমরা দেখতে পেয়েছি যে প্রায় 10 কিলোমিটারের মতো পায়ে হেঁটে এসে এই ফেরি দিয়ে তাদের গন্তব্যে যাওয়ার জন্য ফেরিঘাটে আসছেন এবং ফেরিতে উঠে তাদের গন্তব্যে পৌঁছচ্ছেন। শরীফুল, আমরা জানি যে সরকারি এবং বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানেই ঈদের ছুটি 3 দিনের বেশি হবে না, ফলে এখন এবছর আসলে ঈদে কোনো ছুটি নেই। আগামী কয়েকদিনে যাতে এই চাপটা আজকের মতো না হয় সেই জন্য পথে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি যেটি বলছিলেন যে 7 কিলোমিটার আগেই বন্ধ করা হয়েছে, কিন্তু ধরেন মানিকগঞ্জ বা ঢাকা থেকেই যেন অন্যদিকে না যাওয়া যায় সেই জন্য পথে কোনো তল্লাশি আছে কিনা? ঢাকার যে চিত্রটি ছিল, আমরা যখন আমিনবাজার এলাকায় ছিলাম তখন আমরা যেটি দেখতে পেয়েছি যে সেখান থেকে অর্থাৎ গাবতলী থেকে বাস ছেড়ে না আসলেও গাবতলীর পরবর্তীতে আমিনবাজার থেকে বাসে করে যাত্রীরা আসছেন, অর্থাৎ তারা মানিকগঞ্জ পর্যন্ত এসে দেখা গেছে তারা আরেকটি বাস পরিবর্তন করে তারা আবার এই পাটুরিয়ার দিকে এসেছেন। অর্থাৎ এই সময়টাতে যাত্রীরা যারা এখানে আসতে চাচ্ছেন তাদের কিন্তু 3 থেকে 4 গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে, পায়ে হাঁটতে হচ্ছে, আবার একইভাবে তারা এখানে তাদেরকে নানা ধরনের ভোগান্তির মধ্য দিয়ে এখানে আসতে হচ্ছে। এমনকি আমরা ব্যক্তিগত যে গাড়িগুলোর মাধ্যমে এখানে যাত্রী পারাপার হচ্ছে, এমনকি আমরা যেটা কিছুক্ষণ আগেও আমাদের সামনে দিয়ে একটি ট্রাক ফেরিতে উঠেছে, যেই ফেরিটি এখন দাঁড়ানো রয়েছে, সেই ফেরিতে একটি ট্রাকে আমরা দেখতে পেয়েছি অনেকেই পণ্যবাহী ট্রাকের উপর জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য এই ফেরিতে উঠেছেন। শরীফুল ইসলাম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনা রোধে ত্যাগ স্বীকার করে এবারের ঈদে বাড়ি না যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকার প্রবেশ মুখসমূহ ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়টি সমন্বয় করে জনভোগান্তি লাঘবে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক সভায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন সড়কমন্ত্রী। সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে সকালে ঢাকা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় করোনা সংক্রমণ রোধে স্ব কর্মস্থলে থেকেই আসন্ন ঈদ উদযাপন করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানান মন্ত্রী। গত কয়েকদিনে ফেরিঘাটে মানুষের ভিড় ও মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। গত কয়েকদিনে দেখছি ফেরিঘাটে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে চরম উদাসীনতা। শপিং মল, মার্কেটগুলোতে একই অবস্থা। এ ধরনের পরিস্থিতি গত কয়েকদিনে করোনা সংক্রমণের হারের যে নিম্নমুখী প্রবণতা সেটাকে আরও বাড়িয়ে দিতে পারে। একটি উৎসব, দুটি উৎসব আমরা ত্যাগ স্বীকার করলে কিছুই আসবে যাবে না। জীবন রক্ষাই এখানে জরুরি। বর্ষার আগেই
রাস্তা মেরামত ও চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। সেই সাথে চলমান কাজ শেষ হওয়ার আগে নতুন কোনো প্রকল্প হাতে না নেওয়ারও নির্দেশনা দেন তিনি। বিআরটিসি বাস সেবাকে আরও লাভজনক করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে বলেন মন্ত্রী। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো আগেভাগে মেরামত না করে বর্ষার সময় হাত দিলে এতে কোনো সুফল পাওয়া যায় না। এক পশলা বৃষ্টি হলেই সব কাজ লণ্ডভণ্ড হয়ে যায়। এই ধরনের কাজ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সড়কমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানটি দর্শনীয় করে তোলার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার এ ব্যাপারে সজাগ রয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষজন। রাজধানীর ফুটপাত থেকে বিপণী বিতান সব জায়গায় উপচে পড়া ভিড়। বিক্রেতা কেউ স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। বিক্রেতারা বলছেন, ভিড় বাড়লেও আশানুরূপ বিক্রি নেই। রাজধানীর মুগদার বাসিন্দা ব্যবসায়ী আনোয়ারুল পরিবার নিয়ে কেনাকাটা করতে এসেছেন নিউ মার্কেটে। করোনার ঝুঁকি থাকলেও তা মানা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। আর্লিতে সকালে তখন ভিড় কমই ছিল, এখন আস্তে আস্তে ভিড় বাড়তেছে। আমাদের কেনাকাটা প্রায় শেষ চলে যাবে। এখন সারা বছর একবারই কেনাকাটা করা হবে, তো ঝুঁকি যাবে তত ঈদের মার্কেট মিস করা যাবে না। ভিড় উপেক্ষা করে কেনাকাটা করতে আসা অন্যদেরও আছে নিজস্ব যুক্তি। মানুষের তো নিরুপায় হয়ে গেছে, আমরাও পারতেছি না, এই জন্য আসলাম বাচ্চাদের বছর একটা ঈদ আনন্দটাও করার জন্য, কিন্তু আসলে আল্লাহ জানে কি হয়। স্বাস্থ্যবিধি মানার কঠোর শর্তে শপিং মল দোকানপাট খুললেও কোথাও নিয়ম মানার বালাই নেই। নিউ মার্কেট এলাকায় ফুটপাতে ঈদ কেনাকাটায় যেন হারিয়ে গেছে স্বাস্থ্যবিধি। অধিকাংশ ক্রেতা বিক্রেতা স্বাস্থ্যবিধি মানছেন না। সবচেয়ে খারাপ অবস্থা ফুট ওভার ব্রিজে। ভিড় দেখে সচেতন অনেকে কেনাকাটা না করেই ফিরেও যাচ্ছেন। আশা যেরকম সিচুয়েশনে পড়বো বুঝতেই পারি না। আমরা কি আসলে গাড়ির জ্যামে পড়ে গেছি না মানুষের জ্যামে পড়ে গেছি? মনে হচ্ছে যে আমরা মানুষের জ্যামের মধ্যে আটকে গেছি। এত করুণ অবস্থা। করোনার কোনো সেফটি নাই, আসলে বাসা থেকে বের হওয়াই ঠিক হয় না। এখন আমরা চিন্তা করতেছি বাসা চলে যাব, কিনবো না, ঈদের পরে নিব। করোনার ভীতিকে উপেক্ষা করে ক্রেতাদের এমন ঢলেও বিক্রি কম বলে জানান ব্যবসায়ীরা। আগের চেয়ে সামান্য একটু বাড়ছে আর কি, কিন্তু রমজান উপলক্ষে অথবা ঈদ উপলক্ষে ওইরকম বেচা কিনা কিছু হয় না। ঈদ অনুযায়ী আপনার বিক্রি হওয়ার কথা ওই রকম বিক্রি হচ্ছে না। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নেই কোনো তৎপরতা। নিয়ন্ত্রণে মাঠে নেই পুলিশও। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে রাজধানীর পান্থপথ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, একটু জানতে চাই যে পান্থপথের কি অবস্থা? একটু আগে আপনি এলিফ্যান্ট রোডে ছিলেন, সেখানকার সঙ্গে কোনো পার্থক্য দেখছেন কিনা? মূলত আসলে এর আগের বুলেটিন আমি রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, চাঁদনী চক, গাউসিয়া সহ ওইসব এলাকার খবর জানাচ্ছিলাম। এরপর আমরা ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ করেছি। এখন আছি রাজধানীর পান্থপথ বসুন্ধরা শপিং মলের ঠিক সামনে। আমি যদি এখানকার চিত্র আপনাকে একটু দেখাই, এখানকার মার্কেটটি কিন্তু অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে এখনও যারা ভিতরে আছেন তারা বের হয়ে আসছেন। এক্ষেত্রে এখন বসুন্ধরা শপিং মলের সামনে লোক সমাগম কিছুটা কম দেখা যাচ্ছে। যেমনটা আমরা চাঁদনী চক বা নিউ মার্কেট এলাকায় এত জনসমাগম দেখেছি, সেই তুলনায় কিছুটা কম বসুন্ধরা শপিং মলে আমরা এখন দেখতে পাচ্ছি। এছাড়া ধানমন্ডি সহ রাজধানীর অন্যান্য যেসব শপিং মলগুলো রয়েছে সেগুলো তো মূলত আসলে 1টা সাড়ে 8টার পর থেকে বেশ কিছু শপিং মল বন্ধ হয়ে গিয়েছে, বা যেগুলো বন্ধ হয়নি সেগুলো বন্ধ হওয়ার পথে, এমনটাই আমরা দেখেছিলাম, যার কারণে কিন্তু লোক সমাগম কম। তবে বসুন্ধরা শপিং মলের বর্তমান চিত্র যেটি আমরা দেখাচ্ছি সেখানে অনেকেই মূলত শপিং করার পরে ফুড কোর্টে অবস্থান করছেন বা কেনাকাটার পরে তাদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছেন, যার কারণে কিনা অনেকে এখানে অপেক্ষা করতে কিন্তু আমরা দেখতে পেরেছি। এছাড়া আমরা দোকান মালিক সমিতি এবং মূলত প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও কথা বলেছিলাম। রাজধানীর যেসব শপিং মলে স্বাস্থ্যবিধি মানা বা সামাজিক দূরত্ব মানার যেই নির্দেশনা রয়েছে সেটি কিন্তু বলা চলে যে একেবারেই উপেক্ষিত। বসুন্ধরা শপিং মলেও কিন্তু ভেতরের যে অবস্থা সেখানেও দেখা যাচ্ছে একেবারে মূলত সামাজিক দূরত্ব মানা
মানার যে বিষয়টি সেটি কিন্তু এখানেও বিঘ্নিত হতে দেখা যাচ্ছে। যেটি বলা চলে যে রাজধানীর বিভিন্ন মার্কেটে এখন পর্যন্ত যেই পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দোকান মালিক সমিতি যেটা বলছেন যে সরকারি নির্দেশনা মেনেই তারা দোকান খোলা রাখবেন এবং ব্যবসা পরিচালনা করবেন, কিন্তু তেমন দৃশ্য কিন্তু আমরা কার্যত দৃশ্য বা তাদের কার্যত কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পারিনি। এক্ষেত্রে ক্রেতাদের সাথেও আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা ঈদকে সামনে রেখে যেহেতু লকডাউনের মধ্যে অনেকেই বাইরে বেরোতে পারেননি, যার কারণে এখন শপিং মল খোলা থাকাতে বাড়তি কেনাকাটায় অংশ নিচ্ছেন অনেকে, যার কারণে কিনা দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকে শপিং মলে আসছেন। এক্ষেত্রে অনেকে ইফতারির পরে আসার কারণে এখনও শপিং মলে অনেকেই আসছেন, তবে বেশিরভাগ শপিং মল অনেক বন্ধ হয়ে গিয়েছে, কিছু মার্কেট এখনো খোলা রয়েছে। নাহিদ কামাল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আইনগত দিক নিয়ে আইন মন্ত্রণালয় আগামীকাল মতামত দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড। খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদনের ফাইল গত বৃহস্পতিবার আইনমন্ত্রীর কাছে পৌঁছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। তিনি তরল খাবার খাচ্ছেন, অক্সিজেন দিতে হচ্ছে আগের চেয়ে কম, তবে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। আজকে আমার আইনি অভিমত দিয়ে ইয়েতে পাঠিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, কালকে সকালবেলা পাঠিয়ে। আজকে তো কেউ নেওয়ার ওখানে নাই, আজকে তো বন্ধ, সেই জন্য আমি কালকে সকালবেলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদায়ী উপাচার্য তার শেষ কর্মদিবসে বিভিন্ন পদে নতুন 137 জনকে নিয়োগের ঘটনার তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের 4 সদস্যের কমিটি। আর তদন্ত প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল সালামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগ কার্যক্রম স্থগিতের বিষয়টি জানানো হয়। এর আগে বেলা 11টার দিকে তদন্ত দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান কমিটির সদস্যরা। তবে পরে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সঙ্গে বৈঠক করেন। কমিটির আহ্বায়ক জানান, ঘটনা তদন্তে বিদায়ী উপাচার্য SM সোভান সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন। তারা দুর্নীতি বিরোধী শিক্ষকদের বক্তব্য নেওয়া হয়েছে। তদন্ত শেষে আগামী 7 কর্মদিবসের মধ্যেই কমিটির প্রতিবেদন দাখিল করবে বলে জানান তিনি। যিনি আগে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, যিনি সদ্য প্রাক্তন হয়েছেন, সেই উপাচার্যরই আমরা দীর্ঘক্ষণ ধরে ওনার সাক্ষাৎকার গ্রহণ করেছি। আমরা মনে করেছি এই বিষয়টির সাথে যারা সংশ্লিষ্ট এবং শিক্ষা মন্ত্রণালয় বলেছে এটা অবৈধ এবং নিয়ম বহির্ভূত নিয়োগ, সুতরাং এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে আমরা সাক্ষাৎকারের আওতায় এনেছি। যদি সেই ধরনের আমার সুযোগ থাকে তাহলে বিশ্ববিদ্যালয়েও যদি একটা তদন্ত করতে পারে, আমি সেটা মন্ত্রণালয়ের কাছ থেকে আলাপ আলোচনার মাধ্যমে যদি বিশ্ববিদ্যালয়ে যে সেই রুটিন দায়িত্বের মধ্যে পড়ে তাহলে আমরা করব। রাত 9টায় বাংলাদেশে আরও খবর জানাবো, তার আগে খেলার খবর। শুরুতে শিরোনাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে তামিম মুশফিকদের মাঠে নামার অপেক্ষা। সাকিব মুস্তাফিজের কোয়ারেন্টিন কমানোর চেষ্টায় বিসিবি। বিশ্বকাপ বাছাইয়ের জন্য 33 সদস্যের দল ঘোষণা। সোমবার থেকে ক্যাম্প শুরু। কাতারে গিয়ে 2টি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা বাফুফের। কাল থেকে অনুশীলন করতে পারবে শ্রীলঙ্কা ফেরত তামিম মুশফিকরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে বিসিবি। আজ দুই পক্ষের সভা শেষে এসেছে সমাধান, জানিয়েছে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এদিকে ভারত থেকে ফেরা সাকিব মুস্তাফিজও দ্রুত অনুশীলনে যোগ দিতে পারবেন। সেজন্য প্রথম করোনা টেস্টের ফল নেগেটিভ হতে হবে দুজনে। শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটারদের কোয়ারেন্টিন নিয়ে তৈরি হয় জটিলতা। মিরপুরের দলের সাথে প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা থাকলেও 14 দিন কোয়ারেন্টিনের বাধ্যবাধকতায় আটকে যায় তামিম মুশফিকদের অনুশীলন। বিসিবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনায় অবশেষে মিলেছে সমাধান। শিথিল করা হচ্ছে লঙ্কা ফেরত ক্রিকেটারদের কোভিড প্রোটোকল। টেস্টের নেগেটিভ সার্টিফিকেট পেলেই অনুশীলনে যোগ দিতে পারবেন তামিম মুশফিকরা। যারা শ্রীলঙ্কা থেকে চলে এসেছেন তারা একটা টেস্ট নেগেটিভ হওয়ার পরে তারা হয়তো জাতীয় দলের সাথে যোগ দেবেন। আমাদেরকে সেভাবেই কমিউনিকেট করা হয়েছে যে ওয়ান্স দোজ প্লেয়ার্স আর টেস্টেড নেগেটিভ তারা জাতীয় দলের রেগুলার ক্যাম্পে জয়েন করতে পারবেন। ভারত থেকে ফিরে 2 আলাদা হোটেলে সাকিব মুস্তাফিজ আছেন 14 দিনের কোয়ারেন্টিনে। সেটা কমিয়ে আনার চেষ্টা করছে বিসিবি। এরই মধ্যে কোভিড টেস্টে নেগেটিভ হয়েছেন সাকিব, অপেক্ষায় মুস্তাফিজ।
জাতীয় দলের যারা সম্ভাব্য যারা প্লেয়ার আছেন তাদেরকে আমাদের প্র্যাকটিসের আওতায় নিয়ে আসা। সো আমরা আজকেই একটা গ্রিন সিগন্যাল পেয়েছি যে তারা একটা টেস্ট রেজাল্ট নেগেটিভ হওয়া সাপেক্ষে তারা জাতীয় দলের সাথে অংশগ্রহণ করতে পারবে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই তারা অংশগ্রহণ করবেন। সিরিজ সম্প্রচারের ক্ষেত্রে ভারতীয় ক্রুদের আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি ভিন্ন হলেও আপাতত সূচি পরিবর্তনের সংখ্যা দেখছে না বিসিবি। আমরা না সিরিজ রিশিডিউল বা এই ধরনের কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখছি না। আমাদের যেটা আমরা ইতিপূর্বে আপনাদের বলেছি যে কিছুটা চ্যালেঞ্জ তো আছে এদের ক্রুদের আনা, এবং সেই জন্য আমরা অল্টারনেট সোর্সগুলো আমরা ব্যবহার করছি অন্যান্য সোর্স থেকে, যাতে এই ধরনের জটিলতাটাকে এড়ানো যায় সেজন্য আমরা কাজ করছি। কঠিন পরিস্থিতিতে টিভি সম্প্রচার জটিলতায় বিকল্প ভাবনা করে রেখেছে বিসিবি। আমরা অন্য যে অপশনসগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করছি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রতিক ব্যর্থতায় ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ দল। ফিল্ডিং কোচ থাকার পরও বেহাল অবস্থা, নিয়মিত ক্যাচ মিসের মাশুল গুনতে হচ্ছে। শ্রীলঙ্কা সিরিজে ভুলের পুনরাবৃত্তি করতে চায় না ক্রিকেটাররা। সেশনের পর সেশন ক্যাচ প্র্যাকটিস করা হচ্ছে জানিয়েছেন আফিফ হোসেন। শতভাগ প্রস্তুত হয়েই ঘরের মাঠে সফল সিরিজের প্রত্যাশা আফিফের। হতাশার নিউজিল্যান্ড সফরে আক্ষেপ বাড়িয়েছিল বাজে ফিল্ডিং। সহজ অনেক ক্যাচ নিতে পারেননি ক্রিকেটাররা, কঠিন সুযোগগুলো কাজে লাগানো তো বহুদূর। ক্যাচ মিসের ধারাবাহিকতা চোখে পড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও। ঘরের মাঠে এবার শ্রীলঙ্কা সিরিজে ভুলে পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ। ফিল্ডিংয়ে উন্নতি আনতে হয়েছে আলাদা সেশন। ফিল্ডিং কোচ রায়ান কুকের অবর্তমানে দেশীয় কোচরা দিয়েছেন সমাধানের টোটকা। নিউজিল্যান্ডে আমাদের টিম ওয়াইজ ওভারঅল ফিল্ডিংটা তেমন একটা ভালো হয়নি, বাট আমরা আমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিচ্ছি। প্রত্যেকদিন প্র্যাকটিস শেষে আমাদের ফিল্ডিং সেশন থাকতেছে, তো ওখানে চেষ্টা করছি যাতে ভালো কিছু শিখতে পারে ম্যাচে, যাতে এরকম মিস্টেকগুলি আর না হয়। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে 1 মে থেকে চলছে প্রস্তুতি। রবিবার যোগ দেবেন লঙ্কা থেকে আসা তামিম মুশফিকরাও। এরপর ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। ছুটির পর পাওয়া যাবে আরও কয়েকটা দিন। লম্বা সময় ধরে অনুশীলনের ইতিবাচক দিক খুঁজছেন আফিফ হোসেন। সিরিজের আগে এরকম একটা সময় ধরে লম্বা সময় আমরা প্র্যাকটিস করতে পারতেছি, এটা অবশ্যই একটা পজিটিভ সাইড। আর অবশ্যই এটা আমাদের জন্য দরকার ছিল, যেটা সিরিজের আগে প্রিপারেশনে খুব হেল্প করছে। সাকিব ভাই, মোস্তাফিজরাও থাকবে, তো অবশ্যই এটা একটা পজিটিভ সাইড আমাদের জন্য যে পুরো আমাদের টিমটা খেলতে পারতেছে। তো আশা করি আমরা এই সিরিজটা অনেক ভালোভাবে শেষ করবো ইনশাআল্লাহ। ছুটি কাটিয়ে ফিরছেন সাকিব, সঙ্গে আছেন ইনফর্ম মুস্তাফিজও। লঙ্কানদের বিপক্ষে সিরিজে ভালো কিছুর আশা আফিফের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সব গুঞ্জনের ইতি টেনে পিএসজিতেই থাকছেন নেইমার। ফ্রেঞ্চ ক্লাবটির সাথে 2025 সালের 30 জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এক বিবৃতিতে শনিবার নেইমারের চুক্তিটির বিষয়ে জানায় লা পারিসিয়ান। 2017-তে রেকর্ড 22 কোটি 20 লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর বিভিন্ন সময়ে ভিন্ন ইস্যুতে প্যারিস ছাড়ার গুঞ্জন উঠেছে। অনেকবার বার্সেলোনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন নেইমার, তবে সব আলোচনার অবসান ঘটিয়ে পিএসজিতেই সুখ খুঁজে নিয়েছেন ব্রাজিলিয়ান নাম্বার 10। ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী নতুন চুক্তি অনুযায়ী পিএসজিতে বছরে 3 কোটি ইউরো বেতন পাবেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনালের মহড়া দেখার সুযোগ ইপিএলে। ইতিহাদ স্টেডিয়ামে আজ ম্যানচেস্টার সিটির অতিথি চেলসি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10:30টায়। পিএসজিকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠে ফুরফুরে মেজাজে ম্যান সিটি। লিগ টেবিলেও আছে সবার উপরে, আর এক ম্যাচ জিতলে শিরোপা একরকম নিশ্চিত হবে সিটিজেনদের। অন্যদিকে টুখেলের কোচিংয়ে বদলে যাওয়া চেলসি দারুণ ছন্দে। জার্মান কোচের অধীনে 24 ম্যাচে 16 জয় পেয়েছে চেলসি। 4 থেকে লিগ শেষ করার পথেও এগিয়ে টুখেলের দল। সিটির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে 69 জয়ের বিপরীতে 59 ম্যাচে হেরেছে দ্য ব্লুজ। ইউরোপিয়ান সুপার লিগ ইস্যুতে কঠোর ইউএফা শাস্তির হুমকি দিয়েছে রিয়াল, বার্সা ও ইউভেন্টাসকে। তবে এই 3 জায়ান্টের দাবি, ট্রাইব্যুনালে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছুই করতে পারবে না কোনো সংস্থা। এদিকে কোভিড প্রোটোকল নিয়ে জটিলতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তুরস্ক থেকে সরে ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনা জোরালো। বিতর্ক সঙ্গী করে ইউরোপিয়ান সুপার লিগ থেকে সরে দাঁড়িয়েছে 9 ক্লাব। ইউএফার সাথে হয়েছে সমঝোতা। পুরনো অবস্থায় ফিরতে ক্লাব কমিটমেন্ট ডিক্লারেশনে সই করেছে এরই মধ্যে। ওদিকে বিদ্রোহী লিগে টিকে থাকা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইউভেন্টাসকে শাস্তির হুমকি দিয়েছে ইউএফা।
সেটা হতে পারে ইউরোপিয়ান টুর্নামেন্টে 2 বছরের নিষেধাজ্ঞা, আর সেই ঘোষণা আসতে পারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর। 3 ক্লাবের দাবি যেভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে তা পুরোপুরিভাবে বেআইনি, কারণ ট্রাইব্যুনাল এরই মধ্যে সুপার লিগের সপক্ষেই মত দিয়ে ফিফা ও ইউএফাকে নির্দেশনা দিয়েছে, যতদিন মামলার নিষ্পত্তি না হয় কোনো সংস্থাই কোনো পদক্ষেপ নিতে পারবে না ক্লাবগুলোর বিরুদ্ধে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ইস্তাম্বুল থেকে সরে যেতে পারে। ঝামেলা বাঁধিয়েছে ইংল্যান্ড সরকারের নতুন নিয়ম। ইংল্যান্ড থেকে ভ্রমণে কড়াকড়ি থাকা কিছু দেশের তালিকায় সম্প্রতি যোগ হয়েছে তুরস্কের নাম। সেখান থেকে ফিরলে 10 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। ঝামেলা এড়াতে ইস্তাম্বুল থেকে সরিয়ে ফাইনাল ইংল্যান্ডে আয়োজনের কথা ভাবছে ইউএফা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট। সংবাদের শেষ অংশে বরগুনায় এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলীকে প্রকাশ্যে মারধর করেছে স্থানীয় এক ঠিকাদার। বৃহস্পতিবারের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তবে ওই ঘটনায় এখনও দায়ের হয়নি কোনো মামলা। ভিডিওতে দেখা যায় বরগুনা সদর উপজেলার সহকারী প্রকৌশলী মিজানুর রহমানকে তার কার্যালয়ের সামনেই ঘুষখোর বলে এলোপাতাড়ি কিল ঘুষি মারছে স্থানীয় ঠিকাদার ফরহাদ জমাদ্দার। এ সময় আশপাশে থেকে কয়েকজন এগিয়ে এসে দুজনকে দুদিকে সরিয়ে দেয়। দুদিন পেরিয়ে গেলেও ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। শীঘ্রই 2 থেকে 3টি এবং চলতি বছরই 8 থেকে 10টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করা হবে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানীতে পণ্য বহুমুখীকরণের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে ওয়েবিনারে তিনি কথা বলেন। মুক্ত বাণিজ্য করলে শুরুতে রাজস্বের উপর নেতিবাচক প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। বিদেশি ক্রেতাদের উপর নির্ভরশীলতা কমাতে দেশের উদ্যোক্তাদের বিদেশে ট্রেডিং হাউস খোলার অনুমতি দেওয়া যেতে পারে বলেও মনে করেন তিনি। আমরা মাত্র একটা দেশের সাথে করতে পেরেছি। আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা জুনের মধ্যে অন্তত আরো 6-7টা দেশ করবো। বিভিন্ন কারণে আমরা সেটা পারিনি, কিন্তু আমাদের কাজ চলছে। আমরা খুব শীঘ্রই হয়তো 2-3টা দেশের সাথে আরো করতে পারবো। এই বছরের মধ্যে আমাদের ইচ্ছা যে অন্তত 8 থেকে 10টা দেশের সাথে আমরা করতে পারি পিটিএ অথবা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আজ 25 বৈশাখ। কাব্য, গীত, কথা সাহিত্য তো বটেই, বাঙালি সংস্কৃতির অন্যতম সেরা লেখক রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জয়ন্তী। 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নেন বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষ। কৈশোরে ছড়ার সঙ্গে সম্পর্ক দিয়ে শুরু, কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক, নৃত্য, নাট্য, যেখানেই হাত দিয়েছেন সোনা ফলিয়েছেন। 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন বলছে আজীবন সাহিত্য রচনা করে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এসবের মাধ্যমেই বাংলা ভাষা ও সাহিত্যকে তিনি পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়, জিতে নিয়েছেন নোবেল পুরস্কার। ত্রয়োদশ বিসিএস ফোরামের উদ্যোগে শনিবার রাজধানীর দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রমনা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের এ সহায়তা দেওয়া হয়। অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী 300 শিক্ষার্থীর পরিবার এ সহায়তা পেয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করে ঢাকা জেলা প্রশাসন। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, 1 কেজি লবণ, 2 কেজি আলু, 1টি করে মাস্ক দেওয়া হয়। এ সময় সমাজে সুবিধাবঞ্চিতদের পাশে সমর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় ত্রয়োদশ বিসিএস ফোরামের পক্ষ থেকে। ভারতে করোনায় একদিনে 4194 জনের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এ নিয়ে সেখানে মোট প্রাণহানি দাঁড়ালো 2,38,000-এ। নতুন 4 লক্ষাধিক শনাক্ত নিয়ে এ পর্যন্ত আক্রান্ত 2,18,00,000-এর বেশি। এক সপ্তাহে ভারতে করোনা আক্রান্ত হয়েছে 27,29,000-এর বেশি মানুষ, যা আগে 7 দিনের তুলনায় 7% বেশি। আর এই 7 দিনে মৃত্যু হয়েছে 26,500 জনের। আগের সপ্তাহের তুলনায় প্রাণহানি বেড়েছে 19%। করোনার বিস্তার রোধে সোমবার থেকে 2 সপ্তাহের করা লকডাউনে যাচ্ছে কর্ণাটক। সেখানে প্রতিদিন গড়ে প্রায় 50,000 রোগী শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 সপ্তাহে লকডাউন জারি হয়েছে তামিলনাড়ুতেও। ভারতে বর্তমানে করোনার চিকিৎসা নিচ্ছেন 37,23,446 জন। এই বিপুল সংখ্যক রোগীর চাপে নাজেহাল স্বাস্থ্য ব্যবস্থা। সবচেয়ে বেশি বিপাকে রয়েছে মহারাষ্ট্র। রোগীর সংখ্যার দিক থেকে এর পরে অবস্থান কর্ণাটক ও কেরালার। এদিকে ভারতের গবেষকরা বলছেন করোনা ভাইরাস শুধুমাত্র ফুসফুসের ক্ষতিই করে না, রক্তও জমাট বাঁধায়।
তারা বলছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ২০ থেকে ৩০ ভাগের মধ্যেই এই সমস্যা দেখা যাচ্ছে। টাইপ 2 ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ কারণে অল্প সময়ের মধ্যে রোগীর মৃত্যু হচ্ছে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বিশ্বে করোনায় একদিনে মারা গেছে ১৩,৭২৬ জন, নতুন শনাক্ত ৮,৩৬,০০০-এর বেশি। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ৩২,৮৩,০০০। এ পর্যন্ত আক্রান্ত ১৫,৭৫,০০,০০০-এর বেশি। ভারতের পর দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, সেখানে মারা গেছে ২,২১৭ জন, নতুন শনাক্ত ৩৮,৩৩৭। এছাড়া যুক্তরাষ্ট্রে ৭৭৭ জনের মৃত্যু ও ৪৯,৪৯১ জন নতুন শনাক্ত হয়েছে। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ফিলিপাইনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। বোমা হামলায় গুরুতর আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের জ্ঞান ফিরেছে। শনিবার এই তথ্য দিয়েছে তার পরিবার। এদিকে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার নাশিদের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে এবং তিনি নিজেই শ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন তার ভাই ইব্রাহিম নাশিদ। আর তার বোন নাশিদ আসাত্তার টুইট করে জানান ভালো আছেন বলেই নিজে জানিয়েছেন নাশিদ। বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালেতে তার বাসার সামনে বোমা হামলায় আহত হন তিনি। পরে তার মাথা, বুক ও তলপেট এবং পায়ে অস্ত্রোপচার হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বিশ্ব পরিযায়ী পাখি দিবস। পাখির মতো গান গাই, উড়ে যাই সুউচ্চ দিগন্তে, এ প্রতিপাদ্য নিয়ে এবার পালিত হচ্ছে দিবসটি। দেশের ৩২টা স্থানে এবছর পরিযায়ী পাখি এসেছে প্রায় ১.৫ লাখ। তবে পাখি গবেষকরা বলছেন দেশে প্রায় ১৩০টি স্থানে পাখির আবাসস্থল গড়ে উঠলেও সেসব স্থান সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। দেশে প্রায় ৬৫০ প্রজাতির পাখির দেখা মেলে। এর মধ্যে ৩০০ প্রজাতির পরিযায়ী, যারা প্রতি বছর শীত শুরুর আগে অর্থাৎ অক্টোবর থেকে আসতে শুরু করে। খাবারের সন্ধান এবং বংশবৃদ্ধির জন্য হাজারো মাইল পাড়ি দিয়ে এ অঞ্চলে আসে তারা। দেশের সবচেয়ে বেশি পাখির সমাবেশ দেখা যায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। পরিযায়ী পাখির মধ্যে পিয়ং, লালমাথা ভূতিহাঁস, পাতিকুট পাখি, বৈকালি তিলি ও ফুলুরি হাঁসই বেশি। এবছর টাঙ্গুয়ার হাওরে দেখা মিলেছে ৬১,০০০-এরও বেশি পাখি, যার মধ্যে রয়েছে উত্তর মঙ্গোলিয়ার হাজারো মাইল দূর থেকে আসা গিরিয়া হাঁস, আছে বিপন্ন প্রায় প্যালাসিস ঈগল। প্রতিবছর দেশে ৩২ স্থানে পাখি গণনা হয়। এর মধ্যে রয়েছে হাকালুকি, বাইকার বিল, উপকূলীয় এলাকা, দমারচর, সোনাদিয়া, ভোলা, সুন্দরবন। তবে পাখি গবেষকেরা বলছেন এসব এলাকা ছাড়াও দেশের ১৩০টি স্থানে পাখির আবাস রয়েছে। সামাজিকভাবে কিছু বিনিয়োগ করতে হবে, অর্থ হোক এবং অন্যান্য উদ্যোগ হোক, সেটা শূন্য পর্যায়ে চলে গেছে এখন। এখানে যে কী হচ্ছে তা ওই আপনি আমি গেলেই কেবল চোখে পড়ে, সরকারি পর্যায়ে কিছু তারা দেখতেও পাচ্ছেন না। পাখির আবাসস্থল ঠিক রাখার পাশাপাশি চোরা শিকারীদেরও কড়া নজরদারির আওতায় আনার পরামর্শ গবেষকদের। একই সাথে পরিযায়ী পাখির সংস্পর্শে দেশীয় হাঁস ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত না হয় সেদিকে নজর রাখার তাগিদ তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।